তো দেখো, ঘনত্ব নিয়ে আমরা যে বিষয়টা আ বোঝার ট্রাই করছিলাম যে, ঘনত্ব বলতে আসলে কি বোঝায়? ঘনত্ব বলতে বোঝায় যে, একটা নির্দিষ্ট স্থানের মধ্যে কি পরিমাণ পদার্থ আছে, ঠিক আছে? এই যে মনে করো এতটুকুর ভেতরে তোমার ৫০০ টা আছে, আবার ঠিক একই জায়গার ভিতরে তোমার ৫ টা আছে। তাহলে কোনটার ঘনত্ব বেশি? অবশ্যই যে একক এরিয়ার ভিতরে বা একক ক্ষেত্রফলের ভেতরে বা একক আয়তনের ভেতরে অ্যাকচুয়ালি আ যেটার সবথেকে বেশি আছে সেটার ঘনত্ব কি? বেশি। এবং যেটার সবথেকে কম আছে সেটার ঘনত্ব কম। ওকে, তো এটা তো থিওরিটিক্যালি তুমি বুঝলে। এখন তুমি বুঝার ট্রাই করো তো। তুমি যখন আ মনে করো একটা কাপ, ঠিক আছে? এই কাপের ভেতরে, হ্যাঁ, কাপের ভেতরে তুমি চিনি ঢেলে দিলে। চিনি ঢালার পরে কি হবে? কাপের মনে করো এই যে একেবারে উপরের দিকে, আচ্ছা তোমরা তো চা খাও। চা যখন খাও তখন উপরের দিকে একটু কম মিষ্টি এবং নিচে যত যেতে থাকে তত কি? বেশি মিষ্টি না বলো? হ্যাঁ? এই যে নিচের দিকে এর মানে কি? যে চায়ের যে চিনিগুলা সেগুলো সব নিচের দিকে বেশিরভাগ থাকে, পড়ে থাকে। ঠিক আছে? এই কারণে চাটা গুলিয়ে দিলে কি সব জায়গায় সমান, সমান মিষ্টি কিন্তু হয়। বুঝতে পারছো? তো এই যে চার নিচের দিকে যখন বেশি পরিমাণে চিনি থেকে যায় এবং উপরে যখন কম চিনি থাকে সেজন্য এখানে কি কম মিষ্টি, এবং নিচে যখন বেশি জমে থাকে তখন এটা কি? বেশি মিষ্টি। সো বেশি মিষ্টির এই জায়গায় কি ঘনত্ব বেশি, তাই না? এখানে ঘনত্ব বেশি, কিন্তু এখানে যেহেতু কম মিষ্টি এখানে কি ঘনত্ব কম। বুঝা গেছে? আবার তুমি যদি গুলাইয়া দাও সব জায়গায় যখন সমান হবে তখন এটা সমান, সমান হবে। এবং ব্যাপনের ফলে কি হয় জানো? যখন ব্যাপনের ফলে সমান, সমান হয়ে যায়। ঠিক আছে? অর্থাৎ সব জায়গায় ঘনত্ব সেম হয়ে যায়। এটা তো তুমি তরলের ক্ষেত্রে দেখলে। এখন বায়ুর ক্ষেত্রে চিন্তা করো তো। তোমার নাকের গোড়ায় যদি পারফিউম স্প্রে করে দেওয়া হয়, ঠিক আছে? নাকের গোড়ায় মনে করো একটা পারফিউম স্প্রে করে দেওয়া হলো। তাহলে কি সেখানে তুমি গন্ধে বা সেন্টে আ টিকতে পারবা না কিন্তু। অথচ তুমি যখন অনেক দূরে থাকবে তখন সেখান থেকে হালকা, হালকা সেন্ট কিন্তু আসবে। এর মানে কি? যেখানে তুমি এই পারফিউমটা ছাড়লে ওইখানে প্রচুর পরিমাণে ঘন, তাই না? প্রচুর পরিমাণে ওই যে বায়ুটা সেটা ঘন হয়ে গেল। কিসের মাধ্যমে? সেন্ট বা আতরের মাধ্যমে। এবং ওইটা আস্তে, আস্তে ছড়িয়ে পড়বে, তাই না? কম ঘনত্বের স্থানের দিকে, অর্থাৎ যেখানে সেন্ট নাই সেইদিকে ছড়িয়ে পড়বে এবং কতক্ষণ ছড়াবে? যতক্ষণ না সমান হবে সব জায়গায়। এইবার তুমি দেখবা যে সবখানে কিন্তু সমান সুবাস, কোথাও খুব বেশি না। ঠিক আছে? তো এই যে যতক্ষণ পর্যন্ত পদার্থের অণু ব্যাপন চলতে থাকে যতক্ষণ পর্যন্ত কি ঘনত্ব সব জায়গায় সমান হয়। যখনই ঘনত্ব সমান হয় তখনই এই যে ছড়াছড়ি বা এই যে ব্যাপন এটা বন্ধ হয়ে যায়। বুঝছো? এই যে ব্যাপনের আমরা আ উদাহরণ দিয়ে আলোচনা করছিলাম যে ব্যাপন আসলে কি? তো ব্যাপনের অনেক কিছু কিন্তু আমরা দেখি, যেমন তুমি আ তোমার যখন গ্লোব বলা হয় বা কয়েল বলা হয়, তাই না? কয়েল যখন ধরিয়ে দাও তখন কি হয়? সারা ঘর কিন্তু একদম কয়েলে, মশার কয়েল যেটা সেটা কি? ভরে যায়। শুধু মশার কয়েল না, যেকোনো ধরনের ধূপ হতে পারে বা আর কি হতে পারে? উম যেকোনো কিছু হতে পারে। ঠিক আছে? সেন্ট হতে পারে, আতর হতে পারে, তোমার পারফিউম হতে পারে যেকোনো ধরনের, হ্যাঁ? তো ওই সবই কি হয়? আ তোমার রুমের সর্বত্র ছড়িয়ে যায়। যেখানে আ ঘনত্ব কম, ওইগুলার ঘনত্ব কম বা যেখানে একদমই নাই, তাই তো? সেইদিকে আম ছড়িয়ে যায়। এর ফলেই কিন্তু সারা ঘর সুবাসে ভরে যায়। তোমরা রুম স্প্রে যখন দেখবা, এক জায়গায় তুমি দিলে অথচ পরবর্তীতে দেখলে যে সারা ঘর আ সুবাসিত হয়ে গেছে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তুতে বলতে কি আমি কিন্তু একদিন বুঝাইছিলাম। তুতে, তাই তো? কপার সালফেট এবং ৫ অণু পানি, যেটা অলমোস্ট নীল কালারের হয়। ঠিক আছে? বা এটাকে আবার ব্লু ভিট্রিয়াল বলা হয়। এটা ব্যবহার করা হয় হচ্ছে পানিতে যে বিভিন্ন ধরনের ক্ষতিকর অণুজীব থাকতে পারে সেগুলোকে ধ্বংস করার জন্য। অর্থাৎ পানিকে এক প্রকার বিশুদ্ধ করার জন্য আরকি তুতে ব্যবহার করা হয়। কোন পানি? পুকুরের পানি, যেখানে মাছ চাষ করা হবে এমন জায়গায় তুতে ব্যবহার করা হয়। বোঝা গেছে? তো এই যে তুতে যখন তুমি একটা পানির ভিতরে যখন ফেলবা তখন দেখবা যে ওটা অটোমেটিক্যালি চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়তে, পড়তে কি হবে? সবই কিন্তু ওই রংটা ধারণ করবে। এর মানে তুমি কি বুঝলে? যে ওইটা ব্যাপন হয়েছে। বুঝা গেছে? আচ্ছা, এইবার চলো ব্যাপনের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করা যাক। জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। ঠিক আছে? বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ। শারীরবৃত্তীয় কাজ বলতে কি বোঝায়? যে ওই যে আমরা ১ম এ কিন্তু দেখছিলাম উদ্ভিদ যে খাদ্য গ্রহণ করে, উদ্ভিদ যে পানি গ্রহণ করে, খনিজ লবণ গ্রহণ করে, এগুলো কিভাবে গ্রহণ করে? সবই কিন্তু শারীরবৃত্তীয় কাজ। ঠিক আছে? তারপরে উদ্ভিদ যে তোমার খাদ্য তৈরি করে বা উদ্ভিদের সমস্ত অঙ্গে সে খাদ্যটা পৌঁছায় দেয়।
হ্যাঁ? এই সবই শারীরবৃত্তীয় কাজ। বোঝা গেছে? এই প্রক্রিয়ার সময় সালোক সংশ্লেষণের সময় কি হয়? বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এর জন্য ব্যাপন দ্বারাই কিন্তু সম্ভব হচ্ছে। যদি ব্যাপন না থাকতো তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইড যে গ্রহণ করবে, কার্বন ডাই অক্সাইড কিন্তু তার পর্যন্ত পৌঁছাতোই না। বুঝছো? তো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যেহেতু কা ব্যাপনের কাজ, তাই তো? ব্যাপন প্রক্রিয়াটাই হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। তো যদি ছড়িয়ে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের পর্যন্ত নাই পৌঁছায় তাহলে কেমনে হবে? কিংবা অক্সিজেন ত্যাগ। অক্সিজেন তো উদ্ভিদের ওখানে আটকাই যাবে। উদ্ভিদ তো অক্সিজেন ত্যাগ করতে পারবে না, তাই না? যদি অক্সিজেন ওখান থেকে না সরে। তো আগের অক্সিজেন সরে যায় এবং উদ্ভিদ যে অক্সিজেন ত্যাগ করে সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এভাবেই কিন্তু উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করতে পারে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারে। যদি ব্যাপন না থাকতো তাহলে ওইটা জায়গায় আটকে থাকতো। ঠিক আছে? জীবকোষের শোষণের সময় গ্লুকোজ জারণের সময় অক্সিজেন ব্যবহার হয়। এই যে আমরা খাদ্য খাই, ঠিক আছে? বা উদ্ভিদ যে খাদ্য তৈরি করে, এই খাদ্য কি হয় জানো? এই খাদ্যগুলা খাওয়ার ফলে এগুলা বিভিন্ন পুষ্টি উপাদানে পরিণত হয় যেগুলা একেবারে কোষে পৌঁছায় যায়। ঠিক আছে? আমাদের শরীর যে কোষ দিয়ে গঠিত ওই কোষে পৌঁছায় দেয়। ঠিক আছে? এই বিষয়গুলো। তো এই যে কোষের ভেতরে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যাচ্ছে। বুঝা গেছে? আহ আচ্ছা, ব্যাপন ক্রিয়ায় উদ্ভিদ অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। ঠিক আছে? কোষের ভিতরে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। এই যে উদ্ভিদ যে পানি বাষ্পকারে ব্যাপন সরি ও অভিস্রবণ সরি প্রস্বেদন প্রক্রিয়ায় যেটা বের করে দেয়, এই প্রস্বেদন প্রক্রিয়া নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। অভিস্রবণ প্রক্রিয়া নিয়েও আলোচনা করব। এই যে প্রস্বেদন প্রক্রিয়ায় পানি যে বাষ্পকারে বের করে দিচ্ছে, যদি ব্যাপন না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভবই হতো না। যে ব্যাপন প্রক্রিয়াটা যদি না ঘটতো, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে? পানিটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। যে পানি বাষ্পাকারে ছেড়ে দিচ্ছে, ওই বাষ্পটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এ কারণে আম জায়গা আরো তৈরি হচ্ছে। আর যদি ছড়িয়ে না দিত তাহলে কিন্তু উদ্ভিদ এক্সট্রা কোনো পানি আর বেশি করে ছড়িয়ে দিতে পারতো না। উম ঠিক আছে? তো এইজন্য ব্যাপন প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। প্রাণীদের শোষণের সময় আম অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড আদান-প্রদান। ঠিক আছে? শোষণের সময়। শোষণ বলতে একেবারে তোমার হচ্ছে আমরা যে খাবার খাই সেই খাবারটা কি হয়? হজম হয়ে যায়। হজম হওয়া মানে কি? পুষ্টি খাদ্য থেকে কি পাই? পুষ্টি পাই। এই যে এত বড় খাদ্য থেকে আমরা ক্ষুদ্র, ক্ষুদ্র কণা, পুষ্টি কণিকা পাই। যে পুষ্টি কণিকা গুলা কি হয়? আমাদের রক্তের মাধ্যমে রক্তের সাথে মিশে গিয়ে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে গিয়ে রক্তের মাধ্যমে আমাদের এই পুষ্টি উপাদান আমাদের আ লসিকা বলতে কি বোঝায় জানো? লসিকা বলতে আমাদের রক্তের একটা অংশ, যেটা তরল অংশ, রক্তরসের একটা অংশ অ্যাকচুয়ালি। তো ওই অংশের মাধ্যমে কি হয়? একেবারে কোষে পৌঁছায় যায়। ঠিক আছে? এইভাবেই কিন্তু ব্যাপন প্রক্রিয়াটা হয়। তো আশা করি তোমরা ব্যাপনের মোটামুটি সব ধারণা 100% ধারণা পেয়ে গেছো। তো আমাদের ১ম লেকচারটা নিয়ে সমস্ত সবকিছু আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা আ অল্প একটু বিষয় আলোচনা করলাম এবং এটার মাধ্যমে আমাদের যতটুকু জানার ততটুকু জানা কিন্তু শেষ হলো। সো আশা করি সবাই বুঝতে পারছো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ লেকচারটি দেখার জন্য।